আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে 26 আগস্ট 1 ঘন্টার জুটিকা সফর করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। কিন্তু আমাদের হাতে যেসব তথ্য এসেছে সেগুলোর ভিত্তিতে ভুটানের রাজার এই হঠাৎ স্টপ ওভার বা যাত্রা বিরতিকে বেশ রহস্যময় বলা যায়। একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, সিঙ্গাপুরে ভুটানের রাজার কোনো অফিসিয়াল বা রাষ্ট্রীয় সফর ছিল না। এমনকি 25 আগস্ট ভুটানের রাজা নিজ দেশে বৈঠক করেছেন। সবচেয়ে বড় রহস্য হলো, সিঙ্গাপুর থেকে ভুটানের ট্রুক এয়ারের যেসব ফ্লাইট যায় সেগুলোর কোনো যাত্রা বিরতি কোথাও দেওয়া হয় না। যদি কখনো জরুরি কোনো বিশেষ প্রয়োজনে কিংবা জ্বালানি নিতে যাত্রা বিরতি দিতে হয়, তাহলে ভারতের গুয়াহাটিতে যাত্রা বিরতি দেওয়া হয়। কিন্তু বুধবারের ট্রুক এয়ারের ফ্লাইটটি রহস্যময় কারণে ঢাকায় যাত্রা বিরতি দিয়েছে। প্রশ্ন হলো, ভুটানের রাজা কেন সিঙ্গাপুরে গিয়েছিলেন, আবার সেখান থেকে ভুটান ফেরার পথে কেন ঢাকায় যাত্রা বিরতি নিলেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাথে ভুটানের সম্পর্ক অনেক পুরাতন। 1971 সালের 6 ডিসেম্বর ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশ দুটির মধ্যে বিশেষ শ্রদ্ধাবোধ ও আত্মিক সম্পর্ক তৈরি করেছে। ল্যান্ডলক কান্ট্রি হয় ভুটান অনেক কিছুর জন্য বাংলাদেশের উপর নির্ভর করে। তারপরও ভুটানের সাথে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছিল 2020 সালে। ভুটান চায় বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে, আর বাংলাদেশ ভুটান থেকে ভারত হয়ে বিদ্যুৎ আনতে চায়। এসব বিষয়ে ভুটানের শীর্ষ প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। যেমন গত বছরের 22 থেকে 24 নভেম্বর বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে সফর করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ওই সফরে দেশ দুটির পক্ষ থেকে যৌথ বিবৃতিও দেওয়া হয়েছিল। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভুটানের রাজকীয় সরকার বা আরজিওবি এবং বাংলাদেশ সরকারের মধ্যে সবশেষ চতুর্থ ফরেন অফিস কনসালটেশন বা এফওসি অনুষ্ঠিত হয়েছে চলতি আগস্ট মাসের 18 তারিখ। বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ভুটানের পররাষ্ট্র সচিব পেমা তেকলুক দর্জি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ওই সফরের পর থেকে ভুটানের কোনো রাষ্ট্রীয় প্রতিনিধি বাংলাদেশে আসছেন এমন খবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিল না। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 26 আগস্ট দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিমানবন্দরে ট্রানজিটের জন্য ভুটানের রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন। 26 আগস্ট ভোরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজা মহামান্য জিগমে খেসার নামগে ওয়াংচুককে অভ্যর্থনা জানান। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। বিমানবন্দরে ল্যান্ড করার পর ভুটানের রাজাকে শুভেচ্ছা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিমানবন্দরে অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে ভুটানের রাজা কেন হঠাৎ করে 1 ঘন্টার যাত্রা বিরতিতে ঢাকায় এসেছেন সেটি বলা না হলেও বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভুটানের রাজার মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সেটির একটি আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়। বলা হয়েছে, ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময় বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জবাবে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময় ভুটান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রতি ভুটানের বর্তমান রাজার বাবা রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বিশেষ মমত্ববোধ
ও গভীর শ্রদ্ধাবোধের বিষয়গুলো তুলে ধরেছেন। দুই দেশের অভিন্ন উন্নয়ন সহ সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো বাড়ানোর উপর গুরুত্ব দেন। এ সময় ভুটানের রাজা তার গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সিঙ্গাপুর থেকে আসা ভুটানের রাজাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য বলছে, সিঙ্গাপুর থেকে এই উড়োজাহাজটি মধ্যরাতে 2:40 ছাড়ে এবং সেটি ঢাকায় এসে পৌঁছে 5:20 আর ঢাকা থেকে ছেড়ে যায় ভোর 6:34 এবং ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছে 7:20। সিঙ্গাপুর থেকে ভুটানের ট্রুক এয়ারের যে বিমানটি নিয়মিত যাতায়াত করে সেটির নম্বর হলো KB541, কিন্তু রাজাকে বহনকারী ফ্লাইটটির নাম্বার ছিল KB543। সিঙ্গাপুর থেকে ভুটানের পারোতে যাওয়া ট্রুক এয়ারের ফ্লাইটগুলো সাধারণত যাত্রা বিরতি দেয় না, তবে জ্বালানি বা অন্য কোনো জরুরি প্রয়োজনে যাত্রা বিরতি দিতে হলে সেটি দেওয়া হয় ভারতের গুয়াহাটি বিমানবন্দরে। এই কারণে ভুটানের রাজার এই বিশেষ যাত্রা বিরতি নিয়ে বেশ রহস্য তৈরি হয়েছে। আবার একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, ভুটানের রাজা কোনো রাষ্ট্রীয় বা সরকারি সফরে সিঙ্গাপুরে যাননি। তার এর আগের সফর নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছিল, কিন্তু এবারের সফর নিয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সিঙ্গাপুরের ভুটানের এমবাসি থেকে কোনো বিবৃতি দেওয়া হয়। আমাদের হাতে আসা একটি ছবিতে দেখা যাচ্ছে, ভুটানের রাজা জিগমে খেসার নামকে ওয়াংচুককে 25শে আগস্ট ভুটানে দেশটির সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন। সে বৈঠকের কয়েক ঘন্টার মধ্যে বিশেষ বিমান যোগে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন এবং সেখান থেকে আবার কয়েক ঘন্টার মধ্যে ভুটান ফেরার পথে ঢাকায় যাত্রা বিরতি দিয়েছেন। একদিনেরও কম সময় তিনি কেন সিঙ্গাপুরে গেলেন, আবার তার মাঝে যাত্রা বিরতি দিতে গিয়ে গুয়াহাটিতে না থেমে ঢাকায় কেন থামলেন? একটি সূত্র বলছে, ভুটানের রাজার গেলফু মাইন্ডফুলনেস সিটি মেগা প্রকল্পে সিভিল ইঞ্জিনিয়ারিং পরামর্শে কাজ করছে সিঙ্গাপুরের সারভানা জিওরাং, কিন্তু এই গেলফু মাইন্ডফুলনেস সিটির মূল কাজটি করছে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা ডেনিশ স্থাপত্য প্রতিষ্ঠান বাইয়েক এঞ্জেলস গ্রুপ বা বিআইজি। তাছাড়া মাত্র কয়েকদিন আগেই রাজার দপ্তর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ কেন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য রাজা সিঙ্গাপুরে গেলেন? সিঙ্গাপুরের একটি সূত্র বলছে, রাজার সাথে সিঙ্গাপুরের অন্য দুটি দেশের দুজন প্রতিনিধির সাথে বৈঠক হয়েছে, তবে সেই প্রতিনিধিরা কোন দেশের তা জানাতে চায়নি সূত্রটি। দ্বিতীয় প্রশ্ন হলো, কেন রাজা এত ভোরে ঢাকায় যাত্রা বিরতি নিলেন, যেখানে সিঙ্গাপুর থেকে ভুটানের ফ্লাইটে কোনো যাত্রা বিরতি দেওয়া হয় না? সংশ্লিষ্ট একটি পক্ষ মনে করছে, বিশেষ কোনো বার্তা দিতেই তিনি হয়তো ঢাকা এসেছিলেন। অতীতে ভুটানের দায়িত্ব পালন করেছেন এমন একজন কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দক্ষিণ এশীয় অঞ্চলের কূটনীতিতে অনেক সময় কোনো কোনো দেশের মধ্যে জটিলতা বাড়লে তৃতীয় কোনো দেশ, বিশেষ করে নেপাল বা ভুটানের মতো দেশগুলোর প্রতিনিধিরা বিশেষ বার্তা বাহকের ভূমিকা পালন করে, তবে সেটি ঘটে থাকে একেবারেই পর্দার আড়ালে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তারপর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অস্থিরতার কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। যদিও দেশ দুটির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, তারেক রহমানের দিল্লি সফর পুরোপুরি বাতিল হয়নি, এখনো এটি নিয়ে কাজ চলছে। দিল্লি সূত্রগুলো বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়ে ভারতের স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সম্প্রতি একটি রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট পাওয়ার পর দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর চিন্তা বেড়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের তৎপরতা বেশ বাড়ছে, যেটি ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল ও ভুটানের নিরাপত্তার জন্য শঙ্কা বাড়াচ্ছে। বিজেপি সাংসদ ডক্টর রাধামোহন দাস আগরওয়ালের নেতৃত্বে এই কমিটির রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় কারাগার থেকে মুক্তি পাওয়া বা পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও চরমপন্থীরা ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। সূত্রগুলো বলছে,
নিরাপত্তা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু নিয়ে আলোচনার জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়া জরুরি। যদিও ভুটানের রাজা সিঙ্গাপুরে কাদের সাথে বৈঠক করেছেন তা নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি, তবে তার এভাবে ঝটিকা সফর ও যাত্রা বিরতির কারণে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বাংলাদেশকে তৃতীয় কোনো পক্ষের বিশেষ বার্তা দিতে কি ভুটানের রাজা 1 ঘন্টার জন্য ঢাকা বিমানবন্দরে এসেছিলেন। অবশ্য ভুটানের রাজা এর আগেও ঢাকায় এসেছিলেন, তবে সেটি ছিল শেখ হাসিনার আমলে এবং একেবারে রাষ্ট্রীয় সফরে। 2024 সালের 25শে মার্চ ভুটানের রাজা 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এটি ছিল বাংলাদেশের কোন দেশের শীর্ষ নেতার প্রথম সফর। ওই সফরে শেখ হাসিনার সাথে একান্ত বৈঠকও করেছিলেন ভুটানের রাজা এবং তার সাথে রানী জেসুন পেমাও উপস্থিত ছিলেন। যদিও এবারের যাত্রা বিরতিতে রানী ছিলেন না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2024 সালে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে ভুটানের রাজা ও রানী বাংলাদেশ সফর করেছেন। ভুটানের রাজার সাথে শেখ পরিবারের বেশ কয়েকজন সদস্যের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দর্শক, ভুটানের রাজার সেবারের সফর নিয়ে ঢাকায় দেশটির দূতাবাস বেশ বড় বিবৃতি দিলেও রাজার এবারের সফর নিয়ে ঢাকায় দেশটির দূতাবাস তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়নি। দূতাবাসের ফেসবুক পেজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া একটি ফেসবুক পোস্ট এবং রাষ্ট্রপতির নিজের ফেসবুকে দেয়া একটি ভিডিও শেয়ার করা হয়েছে। অথচ দেশটির দূতাবাসের প্রতিনিধিও ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিল। আবার ভুটানের রাজা কিংবা রানী নিজেদের ফেসবুক পেজে যে কোনো বিদেশ সফরের তথ্য তাদের ওয়ালে পোস্ট করেন, কিন্তু এবারের সিঙ্গাপুরে যাওয়া এবং ঢাকায় যাত্রা বিরতি নিয়ে কোনো পোস্ট রাজার ওয়ালে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে রাজা সিঙ্গাপুরে ঠিক কাদের সাথে বৈঠক করেছেন এবং ঢাকায় কেন এত ভোরে যাত্রা বিরতি করলেন সেটির রহস্য থেকেই গেল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। অপারেশন সিন্দুর আপনারা নিশ্চয়ই মনে আছে, 1 বছর হয়ে গেছে। 7ই মে গত বছর অপারেশন সিন্দুর শুরু করেছিল ভারত পাকিস্তানে বিমান হানা, ড্রোন হানার মধ্যে দিয়ে। সেই সময় 15ই মে 2025-এ আমি একটা এপিসোড করেছিলাম এই চ্যানেলে। তার হেডলাইন ছিল কিরানা পাহাড়ে তেজস্ক্রিয় বিপদ। আমার সেই ভিডিওটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, প্রায় 5 লাখ ভিউজ তার হয়েছিল। কিন্তু সে সময় আমি যে খবরগুলো দিয়েছিলাম অনেকেই সেই খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আমার খবর যে ভুল ছিল না সেটা এখন সরকারিভাবে স্বীকার করে নিয়েছে ভারত। বলেছে অপারেশন, আজকের আলোচনা সেই অপারেশন সিন্দুরের ওই কিরানা পাহাড়ে যেখানে পাকিস্তানের পরমাণু অস্ত্র রাখা আছে বলে জানা যায়, সেইখানটাতে কি আক্রমণ করেছিল ভারত সেই ব্যাপার নিয়ে এখনকার প্রতিবেদন। অপারেশন সিন্দুরে কি পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে আঘাত করেছিল ভারত? কিরানা পাহাড়ের ভেতরে ঠিক কি ঘটেছিল? এতদিন পরে অপারেশনের সময়কার চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের জেনারেল অনিল চৌহান এমন একটি তথ্য সামনে নিয়ে এসেছেন যা অপারেশন সিন্দুরের সামরিক সাফল্যের পাশাপাশি আধুনিক যুদ্ধের ভয়ঙ্কর অনিশ্চয়তাকেও সামনে এনে দিয়েছে। আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। ওই যে বললাম, সাফল্যের পাশাপাশি ভয়ঙ্কর অনিশ্চয়তা, সেটা কি, এই ব্যাপারটা নিয়ে এখনকার আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে এই আলোচনার প্রথমেই খুব স্পষ্ট করে একটা জিনিস বলে নি, জেনারেল চৌহান, অনিল চৌহান বলেননি যে ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের কোনো পরমাণু স্থাপনায় আক্রমণ করেছিল। তিনি যা বলেছেন
তা আরো সূক্ষ্ম এবং সামরিক দিক থেকে আরো অনেক বেশি তাৎপর্যপূর্ণ। জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের সারগোদা অঞ্চলে পাকিস্তানের রাডার খুঁজে ধ্বংস করার জন্য ভারত একাধিক লয়টারিং মিউনিশন পাঠিয়েছিল। সাধারণ ভাষায় এই লয়টারিং মিউনিশনকে বলা হয় লক্ষ্য খুঁজে বেড়ানো আত্মঘাতী ড্রোন। এই অস্ত্রগুলোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আকাশে ঘুরে লক্ষ্য অনুসন্ধান করার ক্ষমতা থাকে। লক্ষ্য পাওয়া গেলে সেটি সরাসরি সেই লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পাওয়া না গেলে জ্বালানি ফুরিয়ে এলে সেটি ড্রোনটি কোনো জায়গায় গিয়ে আঘাত করতেই হয় তাকে। জেনারেল চৌহানের বক্তব্য, এমনই একটি ভারতীয় লয়টারিং মিউনিশন লক্ষ্য খুঁজে না পেয়ে কিরানা পাহাড়ে গিয়ে আঘাত করেছিল। আর এখানেই এই ঘটনার আসল তাৎপর্য, কারণ কিরানা পাহাড় কোনো সাধারণ এলাকা নয়। পাকিস্তানের সারগোদা শহর এবং মুসাফ বিমান ঘাঁটির খুব কাছেই এই পাহাড়। বহু বছর ধরে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একাংশ দাবি করে আসছেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো, সহজ কথায় কিছু পারমাণবিক বোমা, পারমাণবিক অস্ত্র এই পাহাড়ের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে গভীর পাহারার মধ্যে। পাহারা যেমন ভাবে রাখা হয় পারমাণবিক অস্ত্র। সুতরাং প্রশ্ন উঠছে, ভারত কি পাকিস্তানের সেই পরমাণু ঘাঁটিতে আঘাত করেছিল? এর উত্তর হলো হ্যাঁ, করেছিল, তবে পরিকল্পিতভাবে নয়। অন্তত জেনারেল অনিল চৌহানের বক্তব্যে এটাই বোঝা গেছে। তিনি বলেছেন, ভারতীয় অস্ত্রটি কিরানা পাহাড়ে আঘাত করেছিল, কিন্তু সেটি কোনো পরমাণু স্থাপনাকে আঘাত করেছিল কি না সেটা বলা যায় না। এমনকি পাহাড়ের ঠিক কোন জায়গায় অস্ত্রটি পড়েছিল তাও স্পষ্ট নয়। অপারেশন সিন্দুরের পর ভারতীয় বিমান বাহিনীর তখনকার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে ভারতীয় একই কথা বলেছিলেন। এয়ার মার্শাল একে ভারতী, তিনি বলেছিলেন ভারত কিরানা পাহাড় কিংবা পাকিস্তানের কোনো পরমাণু স্থাপনাকে লক্ষ্য করেনি। দুটি বক্তব্যের মধ্যে, অর্থাৎ এয়ার মার্শাল ভারতী এবং জেনারেল অনিল চৌহানের বক্তব্যের মধ্যে তাই সরাসরি কোনো বিরোধ নেই। এয়ার মার্শাল ভারতী বলেছিলেন কিরানা পাহাড় ভারতের ঘোষিত টার্গেট ছিল না, আর জেনারেল চৌহান এখন বলছেন লক্ষ্য না পেলেও একটি লয়টারিং মিউনিশন ঘটনাচক্রে ওই পাহাড়ে গিয়ে পড়েছিল। অর্থাৎ লক্ষ্যবস্তু হিসেবে কিরানা পাহাড়ে আক্রমণ এবং একটি অস্ত্রের ঘটনাচক্রে সেখানে গিয়ে পড়া, এই দুটো আলাদা বিষয়। কিন্তু পাকিস্তানের কাছে এই ঘটনা ছিল অত্যন্ত আতঙ্কের, কারণ ভারতীয় ড্রোন যদি সারগোদার আকাশে প্রায় 2 ঘন্টা ধরে ঘুরে ঘুরে পাকিস্তানি রাডার খুঁজে দেখতে পারে আর পাকিস্তানের সম্ভাব্য পরমাণু স্থাপনার এতটা কাছে গিয়ে পৌঁছে যেতে পারে, তাহলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যে আদৌ কার্যকর ছিল না সেই তথ্যটা স্পষ্ট হয়ে যায়। এই বক্তব্য থেকে পরিষ্কার, অপারেশন সিন্দুরের ভারতীয় পরিকল্পনা শুধু কয়েকটি নির্দিষ্ট জায়গায় এটা
অপারেশন সিন্দুরের এই পরিকল্পনা কয়েকটা নির্দিষ্ট জায়গায় বোমা ফেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রথম পর্যায়ে ভারত, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসবাদী পরিকাঠামোয় ভারত আঘাত করেছিল, কিন্তু পাকিস্তান পাল্টা আক্রমণের চেষ্টা করার পর যুদ্ধের চরিত্র বদলে যায়। ভারত তখন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে শুরু করে। এই পর্যায়ে লয়টারিং মিউনিশনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অস্ত্র প্রচলিত ড্রোনের মতো শুধু ছবি তুলে ফিরে আসে না, আবার সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো আগে থেকে নির্ধারিত একটি জায়গায় সোজা গিয়ে আঘাত করে না। এটি আকাশে অপেক্ষা করতে পারে, ঘুরে ঘুরে খুঁজতে পারে রাডার কোথায় আছেন এবং উপযুক্ত লক্ষ্য পাওয়া মাত্র আক্রমণ করতে পারে। সেই কারণে একে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়। অপারেশন সিন্দুরে ভারত এই অস্ত্র পাঠিয়েছিল পাকিস্তানের রাডার গুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য, কারণ শত্রু রাডার এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা নিষ্ক্রিয় করা গেলে পরবর্তী বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। জেনারেল চৌহানের বক্তব্যের আরো একটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন 10ই মে 2025 সকাল 10টা নাগাদ পাকিস্তান যোগাযোগ করে আলোচনা করতে চেয়েছিল। সেই সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধান তার কাছে জানতে চেয়েছিলেন সারগোধায় আক্রমণ চালানো হবে কিনা। জেনারেল চৌহান শুধু অনুমতি দেননি, আরো দুটো লক্ষ্য চিহ্নিত করতে বলেছিলেন, অর্থাৎ এক জায়গায় নয়, সেখানটা আরো 2 জায়গায় বোমা ফেলতে হবে, আক্রমণ করতে হবে। তার মধ্যে স্কারদুকেও সম্ভাব্য টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কিন্তু স্কারদুর আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত লক্ষ্য পরিবর্তন করে সিন্ধু প্রদেশের ভোলারি বিমান ঘাঁটিতে আঘাত করে ভারত। এই তথ্যটি অপারেশন সিন্দুর সম্পর্কে 3টে গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, যেটা মাথায় রাখা উচিত। প্রথমত, পাকিস্তান আলোচনা করতে চাইলেই ভারত সঙ্গে সঙ্গে সামরিক অভিযান থামিয়ে দেয়নি। দ্বিতীয়ত, ভারত তখনও নিজের সামরিক চাপ বজায় রাখতে এবং প্রয়োজনে আক্রমণের পরিধি আরো বাড়াতে প্রস্তুত ছিল। তৃতীয়ত, কোন লক্ষ্যবস্তুতে কখন আঘাত করা হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক উদ্দেশ্য, সামরিক ঝুঁকি, আবহাওয়া এবং তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিচার করেই নেওয়া হয়েছিল। জেনারেল চৌহান তার বক্তব্যে যুদ্ধের এই রাজনৈতিক দিকটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার কথায়, রাজনীতি এবং যুদ্ধকে আলাদা করা যায় না। সামরিক শক্তি কোনো সরকারের হাতে থাকা একমাত্র অস্ত্র নয়, আরো অস্ত্র আছে। কূটনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক চাপ এবং তথ্য যুদ্ধের সঙ্গে মিলিয়েই সামরিক শক্তিকে প্রয়োগ করা হয়। সেনাবাহিনীর দায়িত্ব হলো সরকারকে একাধিক সামরিক বিকল্প দেয়া। প্রত্যেকটি বিকল্পের ঝুঁকি কতটা, সাফল্যের সম্ভাবনা কতখানি এবং সেটি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবে কিনা সেটাও বুঝিয়ে দেয়া। অপারেশন সিন্দুরে ভারতের রাজনৈতিক লক্ষ্য পাকিস্তান দখল করা ছিল না বা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা ছিল না। ভারতের উদ্দেশ্য ছিল পহেলগাম হত্যাকাণ্ডের জবাব দেয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর মূল নাড়িয়ে দেয়া এবং ভবিষ্যতে ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে আঘাত করা হবে,
এই নতুন বার্তা, ভারতীয় বার্তাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু সেই সঙ্গে ভারতকে খেয়াল রাখতে হয়েছিল সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং চলে গিয়ে যেন পরমাণু যুদ্ধে পরিণত না হয়। এই কারণেই কিরানা পাহাড়ের ঘটনাটি এত সংবেদনশীল। ভারত যদি পরিকল্পিতভাবে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় আক্রমণ করত, পরিকল্পনা করে, আবার বলছি, তাহলে পাকিস্তান সেটাকে নিজের নিউক্লিয়ার ডিটারেন্সের ওপর সরাসরি আঘাত বলে দেখাতে পারত। তার ফলে ভারত পাকিস্তানের সংঘর্ষ অপারেশন সিন্দুর একটা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যাওয়ার আশঙ্কা ছিল। জেনারেল চৌহানের ব্যাখ্যা তাই একদিকে পাকিস্তানকে সতর্ক করছে, অন্যদিকে ভারতের উদ্দেশ্যও পরিষ্কার করছে। বার্তাটি হলো, ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স ভেদ করে তার সবচেয়ে সংবেদনশীল এলাকা কিরানা পাহাড়ের খুব কাছে পৌঁছতে সক্ষম হয়েছিল, কিন্তু ভারত সচেতনভাবে পরমাণু সীমারেখা অতিক্রম করেনি। তবে এই ঘটনার আরেকটি শিক্ষাও উপেক্ষা করা যায় না। স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে তার শেষ মুহূর্তের আচরণ সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। লক্ষ্য না পেয়ে একটি অস্ত্র যদি পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে, তাহলে শত্রুপক্ষ আবার সেটিকে দুর্ঘটনা না ভেবে পরিকল্পিত আক্রমণ বলেও ধরে নিতে পারে। পাকিস্তান সেটা ধরে নিতে পারত, আর সেই ভুল বোঝাবুঝির মূল্য হতে পারে ভয়াবহ। তাই অনিল চৌহানের বক্তব্যকে শুধু ভারতের সামরিক সাফল্যের কাহিনী হিসেবে দেখলে পুরো সত্যটি ধরা পড়বে না। এটি একই সঙ্গে তিনটি গল্প রয়েছে এখানে। প্রথম গল্প, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে তার গভীরে গিয়ে আঘাত করার ক্ষমতা ভারতের আছে। দ্বিতীয় কাহিনী, রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক নেতৃত্বের মধ্যে দ্রুত সমন্বয় করে লক্ষ্য পরিবর্তনের সক্ষমতা ভারতের আছে। এবং তৃতীয় গল্প, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সীমিত যুদ্ধ চালানোতেও কিন্তু ভয়ঙ্কর ঝুঁকি রয়েছে। পাকিস্তান বহু বছর ধরে ভেবেছিল তার পরমাণু অস্ত্রই ভারতের বিরুদ্ধে তাদের সর্বশেষ নিরাপত্তার কবচ। সেই নিউক্লিয়ার শিল্ডের আড়ালে থেকে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলেও ভারত বড় ধরনের সামরিক জবাব দিতে পাকিস্তান ভেবেছিল ভারত আর সাহস করবে না। অপারেশন সিন্দুর সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ভারত দেখিয়েছে পরমাণু যুদ্ধ শুরু না করেও পাকিস্তানের গভীরে সন্ত্রাসবাদী ঘাঁটি, রাডার এবং বিমান ঘাঁটির ওপর নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আক্রমণ চালানো সম্ভব। কিরানা পাহাড়ে অস্ত্রটি দুর্ঘটনাবশত যদি পড়েও থাকে, যদি ভারত সেটা ইচ্ছাকৃতভাবে দেয়নি বলছে, এবং যদি সেটা দুর্ঘটনাবশত পড়ে থাকে, তাহলেও পাকিস্তানের কাছে বার্তাটা মোটেই দুর্ঘটনামূলক নয়। বার্তাটা অত্যন্ত স্পষ্ট, এবং সেটা হলো ভারতের অস্ত্র পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে সংবেদনশীল এলাকা তার দরজায় পৌঁছে গিয়ে আঘাত করেছে। কিন্তু সেই সাফল্যের সঙ্গে রয়েছে একটি কঠিন সতর্কতা। ওই যে বললাম, আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যুদ্ধ একবার শুরু হলে প্রতিটি অস্ত্র কোথায় গিয়ে পড়বে, শত্রুপক্ষ সেটিকে কিভাবে ব্যাখ্যা করবে এবং কোন মুহূর্তে সীমিত সংঘর্ষ পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। তাই অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার খুব বড় প্রমাণ নিশ্চিতভাবেই।
কিন্তু কিরানা পাহাড়ের ঘটনায় একই সঙ্গে মনে করিয়ে দেয় পরমাণু শক্তিধর প্রতিবেশের সঙ্গে যুদ্ধক্ষেত্রে বিজয় এবং বিপর্যয় এই দুয়ের মধ্যে দূরত্ব কখনো কখনো মাত্র অতি সামান্য কয়েক কিলোমিটার। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন এটা আপনারা কমেন্ট করে জানান, এটা বলুন, আপনাদের লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই এমন সব বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুনবার জন্যে ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।